আমার আপন মামাতো ভাই আমাকে জঙ্গলে নিয়ে যেভাবে কাজ করল গল্পটি সম্পূর্ণ শুনলে আপনার মেশিন দিয়ে পানি চলে আসবে, তাই গল্পটি সম্পূর্ণ শোনার আগে কানে হেডফোন লাগিয়ে নিন। আমার বয়স ১৯। সদ্য বিবাহিত জীবন শুরু হয়েছে। মাত্র কিছুদিন আগে বিয়ে হয়েছে, আর তারপরেই শুনি আমার স্বামী বিদেশে যাবে। সে আমাকে বলেছিল বিয়ের পরপরই তাকে যেতে হবে, কারণ বিদেশে গিয়ে কাজ শুরু করলে আমাদের ভবিষ্যৎ নিরাপদ হবে। প্রথমে শুনে কষ্ট হলেও পরে মেনে নিয়েছিলাম, কারণ জানতাম এই সিদ্ধান্ত শুধুমাত্র আমাদের ভালোর জন্যই। আমার স্বামীর যাওয়ার প্রস্তুতি চলছিল, কিন্তু বাড়ির দিকে তাকালে আমার মনের অস্বস্তি কাটছিল না। বাড়ির সকল দায়িত্ব আমি একা সামলাতে পারব কিনা এ নিয়ে সন্দেহ হচ্ছিল। আমাদের পরিবারের আয়তন খুব বড় না হলেও তার বিভিন্ন ধরনের কাজকর্ম আর শ্বশুরের অসুস্থতার বিষয়টি আমাকে ভাবিয়ে তুলছিল। আমার শাশুড়ি অনেক আগেই মারা গেছেন, আর শ্বশুর মশাইদের শরীরের অবস্থা খুব একটা ভালো নয়। বাড়িতে কেউ নেই যে প্রতিদিন বাজার করবে, জমির দেখাশোনা করবে কিংবা প্রয়োজনীয় কাজে সাহায্য করবে। এই পরিস্থিতিতে আমার স্বামী নিজে থেকেই তার মামাতো ভাই সাকিবকে বাড়িতে নিয়ে আসার সিদ্ধান্ত নিল। সাকিব আমাদের থেকে বয়সে কয়েক বছরের ছোট, পরিবারের অবস্থা খুব একটা ভালো নয়। তার বাবার অনেক আগেই মৃত্যু হয়েছে, মা তাকে অনেক কষ্টে মানুষ করেছেন। তার বাড়ি আমাদের গ্রাম থেকে বেশ দূরে হলেও আমাদের মাঝে বন্ধন অনেক ঘনিষ্ঠ। আমার স্বামী তাকে বাড়িতে এনে আমাদের কাজগুলোতে সাহায্য করার জন্য বলল, আর পাশাপাশি এখানে থেকেই সে পড়াশোনাও চালিয়ে যাবে। সাকিব আমাদের বাড়িতে এলে কিছুটা নিশ্চিন্ত হলাম। তার সহজ সরল আচরণ, বিনলি ব্যবহারে শ্বশুরও খুশি হয়েছিল। সাকিব খুব আন্তরিকতার সাথে বাড়ির কাজগুলো সামলাতে শুরু করল, আর সময় পেলে আমার শ্বশুরের সঙ্গেও কিছুক্ষণ কথা বলত। তার এই বিনয়ী স্বভাব দেখে আমিও তার প্রতি কৃতজ্ঞ হয়ে উঠেছিলাম। আমার স্বামী যখন চলে গেল, তখন আমি বুঝতে পারছিলাম যে সাকিবের মতো একজন সহায়ক থাকায় অনেকটা দায়িত্বের ভার আমার উপর থেকে কমেছে। প্রথম ২ মাস বেশ ভালোই কাটছিল। বাড়ির সকল কাজ, বাজার করা, জমির দেখাশোনা, সবকিছু সাকিবই নিপুণভাবে সামলাচ্ছিল। কিন্তু এই শান্ত সময় বেশি দিন স্থায়ী হল না। হঠাৎ করেই যেন সাকিবের চোখের ভাষা বদলে গেল। প্রথমে আমি ব্যাপারটা গুরুত্ব দেইনি। ভেবেছিলাম হয়তো পড়াশোনার চাপ বা বাড়ির কাজের বেশি ভার নেওয়ার কারণে এমনটা হচ্ছে। কিন্তু দিন দিন আমার মনের মধ্যে একটা অস্বস্তি জন্মাতে লাগল। একদিন বিকেলে উঠোনে বসে আমি গাছের তলায় কাপড় মেলছিলাম। হঠাৎ খেয়াল করলাম সাকিব আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার সেই দৃষ্টি ছিল অদ্ভুত, যেন সে আমার দিকে অন্য কোনো চোখে দেখছে। আমি ভয় পেয়ে একটু দূরে সরে গেলাম। সাকিব কিছু না বলেই ঘরে চলে গেল, কিন্তু সেই দৃষ্টি আমার মনে গভীর প্রভাব ফেলেছিল। পরের কয়েকটা দিন এই রকম অস্বস্তিকর পরিস্থিতি বারবার ঘটতে লাগল। সাকিব যখনই আমার সামনে আসত, তার দৃষ্টি আমাকে যেন কিছু বলার চেষ্টা করত, এমন এক অদ্ভুত অনুভূতি আমাকে পেয়ে বসেছিল। আমি কিছু বলতে সাহস পেতাম না, কিন্তু মনের মধ্যে এক অজানা ভয় জন্মাচ্ছিল। একদিন দুপুরে শ্বশুর ঘুমাচ্ছিলেন। আমি একা উঠোনে বসে কিছু সবজি কুটছিলাম। হঠাৎই সাকিব এসে আমার পাশে দাঁড়াল। তার মুখে এক ধরনের সংকোচ, কিন্তু তার চোখে সেই একই রকমের দৃষ্টি। এক মুহূর্তের জন্য তার মুখে অদ্ভুত এক হাসি ফুটে উঠল। সে আমার দিকে এগিয়ে এসে ফিসফিস করে বলল, ভাবি, তুমি এত সুন্দর। তোমার পাশে থেকে আমার থাকতে ইচ্ছে করে কি? আমি হতবাক হয়ে গেলাম। কি বলো বুঝতে পারছিলাম না। গলা শুকিয়ে গেল আমার। এতদিন ধরে যে অস্বস্তিকর অনুভূতি মনের ভেতর জমেছিল, আজ যেন তা বাস্তবে পরিণত হল। আমি হঠাৎ উঠে দাঁড়ালাম, কিছু না বলে দ্রুত ঘরে চলে এলাম। আমার বুকের ধুকপুকানি থামছিল না। ঘরে এসে শীতল জল খেয়ে কিছুটা শান্ত হওয়ার চেষ্টা করলাম। কয়েকদিন ধরে এই ঘটনা আমার মাথার মধ্যে ঘুরছিল। সাকিবের প্রতি আমার সেই বিশ্বাস, সেই কৃতজ্ঞতা মুহূর্তেই ভেঙে গেল। কিন্তু আমি কিছু বলতে সাহস পাইনি। আমার স্বামীকে জানাতে ভয় লাগছিল। কারণ জানি এত বড় সিদ্ধান্ত নেওয়ার পরেও যদি স্বামী আমার কথা বিশ্বাস না করে, তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই মনের ভিতরে ভয় আর সন্দেহ লুকিয়ে রেখে চুপ করে রইলাম। কিন্তু আমার এই চুপ থাকার সিদ্ধান্তই পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে গেল। সাকিবের ধৃষ্টতা বাড়তে লাগল। তার দৃষ্টি, তার আচরণ ক্রমশ অসহনীয় হয়ে উঠছিল। আমি ঘরের মধ্যে নিজেকে বন্দী করে রাখার চেষ্টা করতাম, তার সামনে আসতাম না। কিন্তু বাড়ির কাজের জন্য মাঝে মাঝে তার সাথে মুখোমুখি হতেই হতো। তার চোখে সেই অদ্ভুত দৃষ্টি, সেই নিঃস্বার্থহীন চাহনি আমার মনকে কুরে কুরে খেতে লাগল। একদিন রাতে শ্বশুর ঘুমিয়ে পড়েছেন, বাড়ির চারপাশে নীরবতা নেমে এসেছে। হঠাৎ আমার ঘরের দরজায় টোকা পড়ল।
দরজা খুলে দেখি সাকিব দাঁড়িয়ে। সে আমার দিকে তাকিয়ে বলল, ভাবি, আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি ভয় পেয়ে গেলাম, বললাম, এত রাতে কি কথা আছে? সকালে বলো। কিন্তু সে আমার কথা শোনেনি। সে ধীরে ধীরে আমার ঘরে ঢুকে পড়ল। তার সেই অস্বাভাবিক দৃষ্টি, সেই এক পাগলামি হাসি আমাকে আরও অস্থির করে তুলল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু ভয়ে আমার গলা দিয়ে কোনো শব্দ বের হল না। সাকিব আমার দিকে এক পা দুপা করে এগিয়ে আসতে লাগল। আমি বিছানার কোণে সরে দাঁড়ালাম। মনে হচ্ছিল আজ আমি সত্যিই বন্দী। ঠিক সেই সময়ে শ্বশুরের ঘর থেকে একটা আওয়াজ এল। সাকিব হঠাৎ থেমে গেল আর আমাকে একরকম হুমকির দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি যদি কাউকে কিছু বলো তাহলে খুব খারাপ হবে। কি এই বলে সে ঘর থেকে চলে গেল। আমার শরীর তখনও কাঁপছিল। ভয়ে আতঙ্কে আমার ঘুম ভেঙে গেল। পরদিন সকালে আমার মনের মধ্যে এক ধরনের ভীতি জন্ম নিল। আমি জানি এইভাবে চুপ করে থাকলে সাকিবের সাহস বাড়বে। তাই সেই রাতে আমার স্বামীকে পুরো ঘটনা জানালাম। তার প্রথম প্রতিক্রিয়া ছিল হতবাক। সে বিশ্বাস করতে পারছিল না তার নিজের মামাতো ভাই এভাবে আমার প্রতি নজর দিয়েছে। সে কথা দিল এই ব্যাপারটা সে নিজে সামলাবে এবং সাকিবকে পুলিশে সোপর্দ করবে। সেদিন রাতে আমার স্বামী যখন আমাকে সান্ত্বনা দিল, ভেবেছিলাম হয়তো আমার এই দুঃস্বপ্নের অবসান ঘটতে চলেছে। সাকিবকে নিয়ে আমার জীবনে যে দুর্বিষহ আতঙ্কের সৃষ্টি হয়েছে তা যেন এক আঘাতেই শেষ হয়ে যাবে। স্বামী কথা দিয়েছিল সে দেশে ফিরে আসবে এবং সাকিবকে পুলিশের হাতে তুলে দেবে। মনে হলো আর কিছুদিন অপেক্ষা করলেই হয়তো আমি মুক্তি পাব এই দুঃস্বপ্ন থেকে। কিন্তু যত দিন যাচ্ছে আমার মনের অস্থিরতা যেন বাড়তেই থাকল। আমার স্বামী বলল তাকে দেশে ফিরতে আরও কিছুটা সময় লাগবে। এই সময়ের মধ্যে সাকিব যেন কোনো কিছু টের না পায় সেজন্য আমাকে স্বাভাবিক আচরণ করতে বলল। তার এই কথা শুনে আমার মনে অদ্ভুত ভয়ের জন্ম নিল। কিভাবে আমি স্বাভাবিক থাকতে পারব যখন প্রতি মুহূর্তে এক অদৃশ্য আতঙ্ক আমাকে গ্রাস করে রেখেছে? সকালে আমি ঘুম থেকে উঠে দেখলাম সাকিব যথারীতি উঠোনে কাজ করছে, কিন্তু তার চেহারায় একটা ভয়ঙ্কর অভিব্যক্তি। সে আমার দিকে তাকাতেই একটা অদ্ভুত হাসি দিল, যেন সে সব কিছুই জানে। আমি ভয়ে পিছিয়ে গেলাম। প্রতিদিন তার সাথে এইভাবে চলতে থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। ঘরের কাজকর্মের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছিলাম, কিন্তু কোথাও যেন স্থিরতা পাচ্ছিলাম না। দিনের পর দিন এভাবেই চলতে থাকল। মাঝে মাঝে সাকিব আমার সামনে এসে কিছু বলতে চাইত, কিন্তু আমি তার সাথে কথা বলার সাহস পেতাম না। আমি বুঝতে পারছিলাম তার চোখে কোনো পরিবর্তন আসেনি, বরং তার দৃষ্টি আরও তীক্ষ্ণ হয়ে উঠেছে। একদিন বিকেলে শ্বশুর মশাইয়ের ওষুধ আনতে আমাকে বাজারে যেতে হল। সাকিব বলল, ভাবি, আমি আপনাকে নিয়ে যাব। আমার গা কেঁপে উঠল, কিন্তু উপায় ছিল না। বাজারের পথে সে আমার খুব কাছাকাছি এসে হাঁটছিল। আমার শরীর সন্ত্রস্ত হচ্ছিল, মনে হচ্ছিল আমি এক ভয়ঙ্কর ফাঁদে আটকে আছি। পথে সাকিব হঠাৎ আমার হাত ধরল। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। সে বলল, ভাবি, আপনি কি জানেন আমি আপনাকে কত ভালোবাসি? আপনি কি আমার জন্য একটু সময় দিতে পারেন না? আমার শরীরের সমস্ত শক্তি যেন কেঁপে উঠল। কোনোমতে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললাম, সাকিব, তুমি কি বলছ? তুমি কি বুঝতে পারছ? আমি তোমার ভাবি। সে একটু হেসে বলল, ভাবি, সম্পর্কের বয়স বলে কিছু নেই। ভালোবাসার সব বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসে গি। আমার মাথা রক্ত চড়ে গেল। আমি তাকে কিছু না বলে সামনে এগিয়ে গেলাম। সেদিনই প্রথম আমি সিদ্ধান্ত নিলাম, স্বামী যত দেরিতেই দেশে আসুক না কেন, আমি আর চুপ করে থাকব না। এই ধরনের মানুষকে নিয়ে বসবাস করা আর সম্ভব নয়। বাড়ি ফিরে এসে নিজের মধ্যে অদ্ভুত সাহস অনুভব করলাম। সন্ধ্যায় শ্বশুর মশাইয়ের খাবার নিয়ে তার ঘরে গিয়ে দেখলাম তিনি চোখ বুজে শুয়ে আছেন। খুব দুর্বল দেখাচ্ছিল তাকে। আমার মাথায় চিন্তা আসল শ্বশুরকে সাকিবের ব্যাপারে কিছু বলা উচিত কিনা, কিন্তু তার শরীরের অবস্থা দেখে সেটা আর সাহস করে বলতে পারলাম না। রাতে ঘুমাতে যাওয়ার পরেও সাকিবের সেই কথাগুলো আমার কানে বাজছিল। তার ওই নির্লজ্জ ভাষা, তার মুখের সেই বিকৃত হাসি আমার মনে এতটাই ভয় আর বিতৃষ্ণা ছড়িয়ে দিল যে মনে হলো আমি এই বাড়ি ছেড়ে পালাতে পারলে ভালো হতো। কিন্তু আমি জানি পালানো কোনো সমাধান নয়। আমার স্বামী যখন দেশে আসবে তখনই সবকিছু ঠিক হবে বলে নিজেকে সান্ত্বনা দিলাম। কিন্তু সেই রাতেই ঘটল এক ভয়ঙ্কর ঘটনা যা আমার সাহসকে আরও ভেঙে দিল। রাত গভীর, চারপাশে নীরবতা। ঘরের মধ্যে শুয়ে শুয়ে ভাবছিলাম কিভাবে এই পরিস্থিতি সামলাব। হঠাৎ করে ঘরের দরজায় একটা মৃদু আওয়াজ শুনতে পেলাম।
ঘুম চোখে দরজার দিকে তাকাতেই দেখি সাকিব দরজার বাইরে দাঁড়িয়ে। তার মুখে সেই অদ্ভুত হাসি। ভয়ে গলা শুকিয়ে গেল আমার। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু শব্দ বের হল না। সে দরজা খুলে আমার দিকে এগিয়ে আসছিল। মনে হচ্ছিল আমি যেন দুঃস্বপ্ন দেখছি। আমি নিজেকে সান্ত্বনা দিলাম, এ তো বাস্তব নয়। কিন্তু সাকিবের মুখের সেই উন্মত্ত দৃষ্টি দেখে বুঝতে পারলাম এটা সত্যিই ঘটছে। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এসে বলল, ভাবি, তোমার কাছে আসতে আমার বাধা কোথায়? আমি আতঙ্কে কাঁপতে কাঁপতে বললাম, সাকিব, তোমার এই সাহস কি করে হল? বেরিয়ে যাও এখান থেকে। কিন্তু সে থামল না। সে আরও এগিয়ে এসে বলল, ভাবি, আমি তোমার কাছ থেকে মুক্তি চাই না। তোমার মুখের এই ভয় দেখলে আমার আরও ইচ্ছা হয় কাছে আসতে গু। ঠিক সেই মুহূর্তে শ্বশুর মশাইজের ঘর থেকে একটা খটখট শব্দ হল। সাকিব থেমে গেল, তারপর এক পলকে ঘর থেকে বেরিয়ে গেল। আমি বিছানায় বসে রইলাম। মনে হচ্ছিল আমার শরীর থেকে সমস্ত শক্তি চলে গেছে। পরদিন সকালে মনে হল যেন আমি এক দুঃস্বপ্ন থেকে জেগে উঠেছি। কিন্তু এই দুঃস্বপ্ন এত বাস্তব যে তা আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। আমি আর দেরি না করে আমার স্বামীকে আবার ফোন করলাম এবং তাকে পুরো ঘটনা জানালাম। সে অবাক হয়ে বলল, সাকিবের সাহস এত বেড়ে গেছে? তুমি ঠিক বলেছ, আর অপেক্ষা নয়। আমি শীঘ্রই দেশে আসব। ততদিন তোমার সাবধান থাকতে হবে। কিন্তু এত কিছুর পরও আমার মনের অস্থিরতা কমল না। সারাদিন আমার মনের মধ্যে সেই ভয়ানক রাতের ঘটনা ফিরে আসতে থাকল। সাকিবের সেই হিংস্র দৃষ্টি, তার কথাগুলো আমাকে প্রতিটি মুহূর্তে ভয় পাইয়ে দিচ্ছিল। এদিকে সাকিব যেন তার বাড়াবাড়ি আরও বাড়িয়ে তুলল। একদিন সে আমার সামনে এসে বলল, ভাবি, আপনি আমার থেকে দূরে পালিয়ে যেতে চান? আমি তো আপনাকে পেতে চাই। আমি আপনাকে নিয়ে আমার পুরো জীবন কাটাতে চাই। আমি আর এই অত্যাচার সহ্য করতে পারছিলাম না। মনস্থির করলাম, এর শেষ করতে হবে। যদি আমার স্বামী সময়মতো না আসেন, তাহলে আমি নিজেই সাকিবের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সেই রাতেই হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি গভীর ঘুমে ছিলাম, হঠাৎ অনুভব করলাম যেন আমার গলার কাছে একটা শীতল হাত। আমি চমকে উঠে দেখি কেউ নেই, কিন্তু আমার মনের মধ্যে এক ধরনের অদ্ভুত ভয় জন্ম নিল। মনে হল আমার চারপাশে যেন কিছু অদৃশ্য শক্তি ঘুরে বেড়াচ্ছে, যা আমাকে ভয় পাইয়ে দিচ্ছে। আমার মনে হল এই বাড়িতে শুধু আমি আর শ্বশুর নই, আরও কেউ যেন আমাদের প্রতিটি মুহূর্ত তাড়া করছে। আমার স্বামীকে পুরো ঘটনা জানানোর পর থেকে অপেক্ষার প্রহর যেন কাটতেই চাইছিল না। দিন গড়িয়ে রাত আসে, রাতের পর আবার দিন আসে, কিন্তু আমার স্বামীর আসার খবর পাই না। ফোনে তার সাথে কথা হয়, সে বলছে প্রস্তুতি চলছে, আর কয়েকদিনের মধ্যেই সে আসবে। কিন্তু প্রতিটি দিন যেন আমাকে আরও অস্থির, আরও আতঙ্কিত করে তুলছিল। সাকিবের উপস্থিতি আমার মনে এক ভয়াবহ ছায়ার মতো ঢেকে আছে, আর আমি কিছুতেই সেই ছায়া থেকে নিজেকে মুক্ত করতে পারছি না। সাকিবের আচরণ ক্রমশ সাহসিকতায় পরিণত হচ্ছে। আমি তার কাছ থেকে নিজেকে যতটা দূরে সরিয়ে রাখার চেষ্টা করছি, সে যেন ততটাই বেশি আমার দিকে এগিয়ে আসছে। তার চোখে সেই পাগলামি, সেই দৃষ্টি যেন আমায় তাড়া করে ফিরছে। শ্বশুর মশাইয়ের উপস্থিতি থাকা সত্ত্বেও প্রতিটি মুহূর্তে আমি নিজেকে ভয়ানক এক ফাঁদে বন্দী মনে করছি। একদিন দুপুরে শ্বশুর মশাই ঘুমিয়েছিলেন, আর আমি রান্নাঘরে কিছু কাজ করছিলাম। সাকিব হঠাৎ এসে রান্নাঘরের দরজায় দাঁড়াল। আমি তার দিকে তাকাতেই সে একটা অদ্ভুত হাসি দিল। তার সেই হাসি আমার শরীরের সমস্ত রক্ত যেন জমিয়ে দিল। সে দরজার কাছে দাঁড়িয়ে বলল, ভাবি, তুমি আর কতদিন আমাকে এড়িয়ে চলবে? আমি জানি তুমি আমার দিকে তাকাও না, কিন্তু তোমার মনে কি আমার প্রতি কোনোরকম অনুভূতি নেই? আমার গলা শুকিয়ে গেল। কোনমতে বললাম, সাকিব, এসব কথা এখন বন্ধ করো। তুমি যদি এতটুকু বিবেকবুদ্ধি রাখো, তাহলে এমন কথা আর বলবে না গি। সে হাসতে হাসতে বলল, বিবেক? তুমি বিবেকের কথা বলছ? বিবেক দিয়ে কি ভালোবাসা থামানো যায়? তার চোখে পাগলামি দেখতে পেলাম। সে আরও কাছে এগিয়ে এল, আমার একেবারে কাছে এসে দাঁড়াল। আমি ভয়ে পেছনের দিকে সরে গেলাম, কিন্তু সে আবার সামনে এগিয়ে এল। সে আমার হাত ধরে বলল, ভাবি, আমি তোমাকে চাই। তুমি যদি আমায় না দাও, তাহলে আমার কাছে আর কিছু অবশিষ্ট থাকবে না। কি তার এই কথাগুলো শোনার পর আমার সমস্ত সাহস যেন এক ঝটকায় ফিরে এল। কোনমতে নিজেকে সামলে বললাম, সাকিব, তুমি এক মুহূর্তের জন্য এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এখনই? কিন্তু সে হেসে উঠল, যেন আমার কথায় তার কোনো প্রভাবই পড়েনি। সে বলল, তোমার কথায় আমি এখান থেকে যাব না। তুমি আমার। তুমি চাইলে আমাকে ঠেলে সরিয়ে দাও, কিন্তু আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না গি। সেই রাতটা ছিল আমার জন্য আরও ভয়াবহ।
শ্বশুর ঘুমিয়ে পড়েছিলেন, আর আমি নিজের ঘরে বসে ভাবছিলাম কিভাবে এই পরিস্থিতির থেকে বেরিয়ে আসা যায়। সাকিবের কথা বারবার মনে পড়ছিল, তার সেই দৃষ্টি, তার ভয়ঙ্কর ইচ্ছা যেন আমাকে তাড়া করে ফিরছিল। হঠাৎ করেই আবার দরজায় টোকা পড়ল। আমি ভয়ে চমকে উঠলাম। বুঝতে পারলাম সাকিব আবার এসেছে। এইবার আমি আর দেরি করলাম না। দরজার কাছে গিয়ে বললাম, তুমি এখান থেকে চলে যাও। এখনই চলে যাও। কিন্তু সাকিব বলল, ভাবি, তুমি বুঝতে পারছ না, আমার ধৈর্য আর নেই। আমি তোমার জন্য পাগল হয়ে গেছি। আমাকে তোমার কাছে আসতে দাও। আমার শরীর কাঁপছিল, আমি ভয়ে বিছানায় বসে পড়লাম। মনে হচ্ছিল আমার চারপাশের পৃথিবী যেন অন্ধকার হয়ে গেছে। আমি জানতাম এইভাবে চলতে দেওয়া যাবে না। পরদিন সকালে আমি আবার আমার স্বামীকে ফোন করলাম এবং তাকে জানালাম, আমি আর অপেক্ষা করতে পারছি না। আমার স্বামী বলল, আমি জানি তোমার জন্য খুব কঠিন হচ্ছে। আমি যত দ্রুত সম্ভব ফিরে আসার চেষ্টা করছি। ততদিন সাহস করে থাকতে হবে। কিন্তু আমার মন মানতে চাইছিল না। আমি জানতাম এই অপেক্ষা করা মানে প্রতিদিনের মতো আরেকটি দিন আতঙ্কে কাটানো। এরই মধ্যে আবার একটা দুর্ঘটনা ঘটল। সাকিব আমার দিকে ধীরে ধীরে আরও কাছাকাছি আসছিল, তার দৃষ্টি আরও অস্থির হয়ে উঠছিল। সে আমার সামনে এসে বলল, ভাবি, তুমি আমাকে দূরে ঠেলে দেবে না। তুমি আমাকে গ্রহণ করবে কি? আমি ভয়ে চিৎকার করলাম, কিন্তু ততক্ষণে সে আরও সামনে এগিয়ে এসেছিল। তখনই হঠাৎ শ্বশুরের ঘর থেকে একটা আওয়াজ এল, আর সাকিব থেমে গেল। তার চোখে একটা হিংস্রতা ফুটে উঠল। সে বলল, তুমি যদি আমাকে প্রত্যাখ্যান করো, তাহলে আমি কিছুতেই তোমার এই ঘরে থাকতে পারব না। আমার জন্য যদি দরজা বন্ধ করো, তাহলে আমি জোর করেই ঢুকব। আমার মনে হল এটাই সময়। পরের দিন সকালে আমি নিজের মনকে শক্ত করলাম। নিজেকে আর দুর্বল হতে দেব না, এই প্রতিজ্ঞা করলাম। আমার স্বামীর ফিরে আসার অপেক্ষা আর করব না। আমি ঠিক করলাম এই সমস্যার সমাধান আমিই খুঁজে বের করব। পরদিন সকালে আমি যখন ঠিক করলাম সাকিবের অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াব, তখনই আমার মধ্যে এক নতুন শক্তির সঞ্চার হল। এভাবে দিনযাপন আর সম্ভব নয়। আমি আমার ঘরের জানালা দিয়ে বাইরে তাকালাম, সাকিব উঠোনে দাঁড়িয়ে আমার দিকেই তাকিয়েছিল। চোখের সামনে তার সেই অস্বস্তিকর দৃষ্টি দেখে মনে হল আর কালবিলম্ব করা উচিত নয়। শ্বশুরকে বলার জন্য প্রস্তুতি নিলাম। একবার ভেবেছিলাম পুরো ঘটনা লুকিয়ে রাখব, কিন্তু বুঝলাম এখন বিষয়টা আর চেপে রাখার মতো নয়। বিকেলে শ্বশুর যখন উঠানে বসেছিলেন, আমি তার পাশে গিয়ে বসলাম। আমি অনেক সাহস করে বললাম, আব্বা, আপনার সাথে একটা জরুরি কথা আছে। শ্বশুর আমার দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে মা? তুমি অনেক দিন ধরে চুপচাপ। কিছু বলতে চাও, তাই তো? আমি চোখ নামিয়ে বললাম, আব্বা, আপনি যাকে এত বিশ্বাস করে আমাদের বাড়িতে নিয়ে এলেন, সেই সাকিব, সে এখন আমাদের পরিবারের জন্য বিপদ হয়ে উঠেছে। শ্বশুরের চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল। তিনি বললেন, কি বলছো মা? সাকিব তো আমার খালাতো ভাইয়ের ছেলে। তাকে তো ছোটবেলা থেকেই দেখেছি। সে তো আমার ছেলের মতো। আমি শ্বশুরের সামনে সব কথা খুলে বললাম। প্রথমে তিনি বিশ্বাস করতে চাননি। তার চোখে মুখে যন্ত্রণার ছাপ ফুটে উঠল। তারপর তার চেহারা কঠোর হয়ে উঠল। তিনি বললেন, কোনোভাবেই এ বাড়িতে এ ধরনের অন্যায় সহ্য করা হবে না। আমি এখনই তাকে ডেকে আছি। শ্বশুর মশাই সেদিন দুপুরের দিকেই সাকিবকে ডাকলেন। আমি তখন ঘরে ছিলাম, কিন্তু শ্বশুরের কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলাম। তিনি সাকিবকে বলছিলেন, তুমি আমাদের পরিবারের জন্য যেভাবে অন্যায় আচরণ করছ, তা আর মেনে নেওয়া সম্ভব নয়। তুমি আজই এই বাড়ি থেকে চলে যাবে। সাকিব চুপ করেছিল কিছুক্ষণ, তারপর সাহস করে বলল, চাচা, আমি ভুল করেছি, আমি স্বীকার করি। কিন্তু আমাকে এই বাড়ি থেকে বের করে দিলে আমার কোথাও যাওয়ার জায়গা নেই। আপনি আমাকে ক্ষমা করে দিন। শ্বশুর চুপ করে রইলেন। তার মুখে অসন্তোষের ছাপ ফুটে উঠল। কিন্তু আমি বুঝতে পারছিলাম শ্বশুর মশাইয়ের জন্য এটি কঠিন মুহূর্ত। তিনি সাকিবকে নিজের সন্তানের মতোই দেখতেন। কিছুক্ষণ পর তিনি বললেন, তোমাকে আর এখানে থাকতে দেয়া সম্ভব নয় সাকিব। তুমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাবে। সাকিবের চেহারায় হতাশার ছাপ পড়ল। সে কিছুক্ষণ চুপ থেকে আমার দিকে তাকাল, তার চোখে এক অদ্ভুত দৃষ্টি ফুটে উঠল, যা দেখে আমার মন অস্থির হয়ে উঠল। মনে হল সে এই পরাজয় মেনে নিতে পারছে না। সাকিবকে বাড়ি থেকে চলে যেতে বলা হলেও তার চোখের সেই অস্বস্তিকর দৃষ্টি আমাকে এক মুহূর্তের জন্যও শান্তি দিল না।
শ্বশুর মশাইয়ের কঠোর মনোভাব দেখে মনে হল সাকিব হয়তো আর কিছু বলবে না, কিন্তু তার চোখের সেই বিদ্বেষমাখা দৃষ্টিতে আমার অজানা এক শঙ্কা জন্ম নিল। মনে হচ্ছিল এই বিদায়টা এত সহজে হবে না। সাকিব সেদিন রাতে তার জিনিসপত্র গুছিয়ে বিদায় নিল। যাওয়ার আগে একবার আমার দিকে তাকাল, তার মুখে একরকম ঠান্ডা ও নিস্তেজ হাসি। সেই দৃষ্টির গভীরে কি এক প্রতিশোধের প্রতিশ্রুতি যেন লুকিয়েছিল, যা আমাকে আরও ভীত করে তুলল। মনে হচ্ছিল সে চলে গেলেও এই ঘটনা এখানেই শেষ হবে না। সেদিন রাতে আমি প্রথমবারের মতো শান্তিতে ঘুমালাম, ভাবলাম যেন এক দুঃস্বপ্ন থেকে মুক্তি পেয়েছি। কিন্তু মনে কোথাও যেন অজানা এক আশঙ্কা কাজ করছিল। কিছুতেই সেই অনুভূতিকে কাটিয়ে উঠতে পারছিলাম না। মনে হচ্ছিল একটা অদৃশ্য ছায়া আমাকে তাড়া করে বেড়াচ্ছে। এর কয়েকদিন পর আমার স্বামী দেশে ফিরে এলেন। তাকে দেখে আমার মন যেন হালকা হয়ে গেল। স্বামীকে সব ঘটনা বিস্তারিতভাবে জানালাম। তিনি আমার পাশে বসে বললেন, আমি জানি তোমার উপর দিয়ে কতটা ভয়ঙ্কর সময় গেছে। আমি দেরি করে ফেলেছি, এজন্য আমি দুঃখিত। স্বামীর উপস্থিতি আমার মনে এক ধরনের শান্তি নিয়ে এল, কিন্তু তাও ভেতরের ভয়টা কাটিয়ে উঠতে পারছিলাম না। ভাবলাম সাকিব চলে গেছে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু স্বামীর চেহারায়ও চিন্তার ছাপ স্পষ্ট হয়ে উঠল। কিন্তু আমরা বুঝতে পারিনি সাকিবের বিদায়ের মধ্যেই শুরু হয়েছে নতুন এক সমস্যার। সাকিব আমাদের বাড়ি থেকে চলে যাওয়ার পর থেকেই আশেপাশের লোকজনের মুখে কিছু কানাঘুষা শুনতে পাচ্ছিলাম। কেউ বলছিল সাকিবকে অন্যায়ভাবে তাড়ানো হয়েছে, কেউ বলছিল সে আমাদের পরিবারের কাছে কৃতজ্ঞ ছিল, কিন্তু আমরা তাকে বিনা কারণে চলে যেতে বাধ্য করেছি। এদিকে গ্রামের বাজারে গেলে কিছু লোকজন আমার দিকে সন্দেহের চোখে তাকাত। এমন কিছু কথা কানে আসত যা শুনে আমার মনটা বিষণ্ণ হয়ে উঠত। এরপর একদিন বিকেলে স্বামীর সাথে বাজারে গিয়েছিলাম। হঠাৎ সেখানে সাকিবের এক আত্মীয় এসে স্বামীর কাছে বলল, তোমরা যে সাকিবকে বের করে দিয়েছ, সে এখনও তোমাদের উপর কষ্ট পায়। তোমাদের জন্য সে কি পরিমাণ কাজ করেছে তা তোমরা কখনোই বুঝবে না। একদিন তোমাদের এই আচরণের ফল ভোগ করতে হবে গি। স্বামী তাকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু সেই আত্মীয় কোনোভাবেই শোনার জন্য প্রস্তুত ছিল না। বাড়ি ফিরে স্বামীও একটু অস্বস্তি অনুভব করলেন। তিনি আমাকে বললেন, দেখো সাকিব তো চলে গেছে, এখন আর এসব নিয়ে চিন্তা করে লাভ নেই। হয়তো কয়েকদিনের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে গু। আমিও নিজের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু শান্তি স্থায়ী হল না। কিছুদিন পরেই আমাদের বাড়ির আশেপাশে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। প্রথমে ছোটখাটো বিষয়গুলো নজরে এলো। মাঝরাতে বাড়ির পেছন থেকে কারো পায়ের আওয়াজ শোনা যেত, যদিও বাইরে কাউকে দেখা যেত না। মনে হচ্ছিল যেন কেউ আমাদের উপর নজর রাখছে। প্রথম দিকে আমরা ভাবলাম হয়তো এইসব আমাদের মনের ভুল। কিন্তু সময়ের সাথে সাথে বিষয়গুলো আরও স্পষ্ট হয়ে উঠল। এরপর একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের উঠোনের মাঝে একটি পুরনো চিঠি পড়ে আছে। চিঠিটি খুলে দেখলাম সেখানে লেখা ছিল, তোমাদের সুখ আমি নষ্ট করে দেব। আমার প্রতি অন্যায় করেছ, এর ফল তোমরা পাবে কি। চিঠিটি হাতে নিয়ে শিউরে উঠলাম। লিখার হাতের লেখা দেখেই বুঝলাম এটা সাকিবেরই লেখা। আমার স্বামীও চিঠিটা পড়ে কিছুক্ষণ চুপ করে থাকলেন। তিনি বললেন, আমরা পুলিশে খবর দিচ্ছি। এর শেষ করতেই হবে গু। পুলিশে জানানো হল। তারা এসে সবকিছু শুনল এবং আশ্বাস দিল যে তারা সাকিবকে নজরে রাখবে। কিছুদিন পুলিশ আমাদের আশেপাশে টহল দিলেও কোনো কিছু ঘটেনি। মনে হল যেন ঝামেলা শেষ হয়েছে। কিন্তু এটাই ছিল শান্তির আগে এক ঝড়ের পূর্বাভাস। কয়েক সপ্তাহ পর এক রাতে আবার সেই ভয়ঙ্কর ঘটনা ঘটল। আমি গভীর ঘুমেছিলাম, হঠাৎ দরজার কাছে এক অদ্ভুত আওয়াজে ঘুম ভেঙে গেল। উঠে দেখি দরজার ফাঁক দিয়ে কেউ একজন দাঁড়িয়ে আছে। আলো ঠিকমতো না থাকায় প্রথমে বুঝতে পারছিলাম না, কিন্তু একটু ভালো করে তাকাতেই চেনা চেহারাটা দেখতে পেলাম। সাকিব! আমার গলা শুকিয়ে গেল। চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না। সাকিব দরজার সামনে দাঁড়িয়ে বলল, ভাবি, আমি ফিরে এসেছি। তুমি আমাকে দূরে ঠেলে দিয়েছিলে, কিন্তু আমি তো তোমাকে ছাড়ব না গি। আমার সমস্ত শরীর শিউরে উঠল। আমি দ্রুত দরজার দিকে এগিয়ে গিয়ে চিৎকার করে স্বামীকে ডাকলাম। স্বামী আমার আওয়াজ শুনে দৌড়ে এসে দরজার কাছে দাঁড়ালেন। সাকিব ততক্ষণে পালিয়ে গেছে, কিন্তু তার উপস্থিতির ধাক্কা আমাদের মনে গভীর আতঙ্কের সৃষ্টি করল। সেই রাতের পর আমাদের মনে শান্তি আর ছিল না। প্রতিটি রাত কাটতে লাগল এক অজানা আতঙ্কের মধ্যে। আমাদের চারপাশে অদ্ভুত ঘটনা ঘটতেই থাকল। বাড়ির জিনিসপত্র উধাও হয়ে যেত, উঠোনে ভোরবেলা অচেনা জিনিসপত্র পড়ে থাকত। আমাদের মনে হল সাকিব হয়তো সত্যিই আমাদের উপর প্রতিশোধ নিতে এসেছে।
আমার স্বামী শেষমেশ গ্রামের মোড়লদের সাথে কথা বললেন। মোড়লরা বলল তারা বিষয়টা খতিয়ে দেখবে এবং সাকিবের পরিবারকে সতর্ক করবে। কিন্তু সাকিবের পরিবারেরও কোনো খবর পাওয়া গেল না। কেউ জানত না সে কোথায় গেছে বা কী করছে। তবুও আমরা আশাবাদী হলাম যে এই সমস্যা কোনোভাবে মিটে যাবে। কিন্তু আমার মন বলছিল এটি কেবল শুরু।